ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম পার্ট 3। এই সিরিজে আমরা সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম নিয়ে আলোচনা করছি, যেখানে সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমকে আমরা তিনটে আলাদা আলাদা পার্টে ভাগ করে ইন ডিটেইল আলোচনা করছি। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এটা 21 নম্বর ক্লাস, যেটা আমরা তিনটে পার্ট আলোচনা করছি, যেটার আজকের পার্টটি হচ্ছে পার্ট 3। আজকের পার্টে আমরা সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমে ফ্রয়েড পরবর্তী জ্যাক্স লাকান, কার্ল জং, মড বটকিন, নর্থপ ফ্রায়ার এবং ন্যান্সি চৌদ্রকে নিয়ে আলোচনা করব। আশা করছি এর আগের পার্ট পর্যন্ত মানে পার্ট 1 এবং 2 সবাই ভালোভাবে ফলো করেছো। যদি না করে থাকো, ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখছি, অবশ্যই করে নেবে। তাহলে সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম ইন ডিটেইল বুঝতে কারোরই আর কোনো অসুবিধে থাকবে না। ইংলিশে ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাদেরই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ভীতি রয়েছে, আশা করি এই সমস্ত ক্লাসগুলো একবার কভার করার পরে কারোরই আর লিটারারি থিওরি আর ক্রিটিসিজম বুঝতে কখনোই কোনো অসুবিধা হবে না। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আর তোমার মিস হবে না। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, বিপিএসসি 4.0, ইউজিসি নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস, ত্রিপুরা টিজিটি, পিজিটি এই সমস্ত কোর্সেসগুলো আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাচ্ছ, যেখানে মান্থলি খুব স্বল্প মূল্যে তোমরা এই প্রত্যেকটা এক্সামের ফুল কোর্স কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের সিরিজ সহ পেয়ে যাচ্ছ। তাই যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক প্রোভাইড করছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও এই ধরনের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফুল সিলেবাস নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পারচেস করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। এছাড়াও ইংলিশ রিলেটেড যাবতীয় কোয়ারিজের জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, ফ্রয়েড পরবর্তী জ্যাক্স লাকান ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী বিতর্কিত একজন ফরাসি মনোবিশ্লেষক এবং দার্শনিক। ইনাকেই সিগমন্ড ফ্রয়েডের পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকো অ্যানালিটিক ক্রিটিক হিসেবে বিবেচনা করা হয়। তার এই যে রিটার্ন টু ফ্রয়েড মানে কি, ফ্রয়েডের কাছে ফিরে যাওয়া, তিনি এই ডাকটা দিয়েছিলেন। এর অর্থ কি না, তিনি মনে করতেন তৎকালীন যে মনোবিজ্ঞানীরা তারা ফ্রয়েডের মূল তত্ত্বগুলো থেকে বিচ্যুত হয়ে পড়েছেন, দূরে সরে যাচ্ছেন। তিনি ফ্রয়েডের সেই আদি লেখাগুলো পুনরায় পড়ার এবং সেগুলোকে সমকালীন মানে সেই সময়ের দর্শন এবং বিজ্ঞানের আলোতে সেগুলোকে ব্যাখ্যা করার উপরে জোর দিতেন। তাই তিনি এই ডাক দিয়েছিলেন রিটার্ন টু ফ্রয়েড, ফ্রয়েডের কাছে ফিরে যাওয়া। লাগা কি করেছিলেন, তিনি মনোবিশ্লেষণকে ভাষা বিজ্ঞানের সাথে যুক্ত করেন। তার সব থেকে বিখ্যাত উক্তি ছিল, দ্য আনকনসিয়াস ইজ স্ট্রাকচার্ড লাইক আ ল্যাঙ্গুয়েজ। তিনি মনে করতেন আমাদের যে অবচেতন মন, তার কাজ করার পদ্ধতি ঠিক সেভাবেই কাজ করে সে যেভাবে ভাষা এবং ব্যাকরণগুলো নাকি কাজ করে। এবং এটার জন্যই তিনি সেই যে সুইস ভাষাবিদ ফার্ডিনান্ড ডি সেসুর, তার সমস্ত তথ্য ব্যবহার করতেন। নেক্সট দেখো, মিরর স্টেজ। লাকা 1936 সালে ম্যারিয়েনবার্ডে একটা আন্তর্জাতিক সম্মেলনে এই যে ধারণাটা মিরর স্টেজ, এই ধারণাটা উপস্থাপন করেন। তার মতে মানুষের শৈশবের বিকাশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে এই মিরর স্টেজ। 6 থেকে 18 মাস বয়সের শিশুদের মধ্যে এই যে মিরর স্টেজ, এই পর্যায়টা দেখা দেয়। মানে 6 থেকে 18 মাস বয়সের শিশুরা এই পর্যায়ের মধ্যে দিয়ে যায়। এর আগে পর্যন্ত শিশু নিজেকে তার মায়ের বা চারপাশের জগতের একটা অংশ মনে করত, নিজেকে আলাদা কোনো ব্যক্তি হিসেবে সে চিনে উঠতে পারতো না। কিন্তু এই বয়সে শিশু যখন প্রথমবার আয়নায় নিজের প্রতিফলন দেখে, তখন সে বুঝতে পারে যে ওই ছবিটি আসলে তার নিজের। এবং আগে শিশু নিজেকে একটা বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা ইত্যাদি হিসেবে অনুভব করত, কিন্তু আয়নায় নিজেকে সে প্রথমবারের মতো দেখে বুঝতে পারে যে সে একটা পূর্ণাঙ্গ, একটা আলাদা শরীর বা আলাদা একটা সত্তা। সেটাকেই বলা হচ্ছে মিরর স্টেজ। কোন বয়সী শিশুদের মধ্যে দেখা যায়? 6 থেকে 18 মাস বয়সী শিশুদের মধ্যে। মিরর স্টেজ এলাকার এই তত্ত্বের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিস রিকগনিশন।
যেটাকে ফরাসি ভাষায় তিনি মেকোনেইসেন্স বল। শিশু যখন আয়নায় নিজের প্রতিফলন দেখে, সে একটা নিখুঁত এবং অখণ্ড ছবি দেখে, কিন্তু বাস্তবে কি হয়, সে সেই সময় শারীরিকভাবে অসহায় থাকে, ঠিক মতো হাঁটতে কথা বলতে পারে না। ফলে আয়নায় ওই যে নিখুঁত ছবির সাথে নিজেকে সে মেলাতে গিয়ে একটা কাল্পনিক ইগো তার মধ্যে তৈরি হয়। এবং তাই লাকা মনে করেন যে মানুষের এই যে অহং বা ইগোটা আসলে একটা মিথ্যে কাল্পনিক ধারণার উপরে ভিত্তি করেই তৈরি হয়। আয়নায় নিজেকে আলাদা ব্যক্তি হিসেবে চেনার পর শিশু বুঝতে পারে যে পৃথিবীতে আমি ছাড়াও অন্য অনেকে কিন্তু রয়েছে, মানে আদার, অন্য কেউ আছে। এই বোধ থেকে সে ভাষা শিখতে এবং সমাজের নিয়ম কানুনগুলো বুঝতে শুরু করে, যা তাকে সেই লাকার দ্বিতীয় স্তর বা প্রতীকী স্তর বা সিম্বলিক অর্ডারে নিয়ে যায়। লাকার যে 3টে স্তর আমরা আলোচনা করব, তো তার মধ্যেই এই সিম্বলিক স্তর হচ্ছে একটি স্তর। আমরা দেখতে পাই সাহিত্যে যখন কোনো চরিত্র তার নিজের পরিচয় নিয়ে দ্বন্দ্বে ভোগে বা নিজের একটা আদর্শ রূপ তৈরি করার চেষ্টা করে, তখন সমালোচকরা লাকার এই যে মিরর স্টেজ এটা ব্যবহার করে কিন্তু সেটা বিশ্লেষণ করেন। বোঝা গেছে? নেক্সট, লাকাস 3 অর্ডার্স। দেখো, লাকা মানুষের মনস্তত্ত্ব বোঝার জন্য 3টে স্তরের কথা বলেছেন: দ্য ইমাজিনারি, দ্য সিম্বলিক অ্যান্ড দ্য রিয়েল। ইমাজিনারি হচ্ছে কল্পনা। এটা মূলত শৈশবের সেই পর্যায় যেখানে শিশু নিজেকে এবং জগৎকে ছবির মাধ্যমে চিনতে শেখে। এখানে মিরর স্টেজ খুব গুরুত্বপূর্ণ, যেটা একটু আগেই আলোচনা করলাম, যেখানে শিশু প্রথমবার আয়নায় নিজেকে দেখে নিজের একটা অস্তিত্ব সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়। এই যে এটাকে প্রি ভার্বাল স্টেজ বলা হচ্ছে। চাইল্ড ক্লোজলি কানেক্টেড টু মাদার, সেন্স অফ আইডেন্টিটি স্টিল ইনকমপ্লিট। বোঝা যাচ্ছে? নেক্সট আসছে সিম্বলিক অর্ডার, দ্য স্টেজ হোয়ার দ্য চাইল্ড এন্টার্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। সিম্বলিক অর্ডারে ভাষা, আইন এবং সামাজিক রীতিনীতির জগতে তারা প্রবেশ করে। মানুষ যখন কথা বলতে শেখে তখন সে এই যে প্রতীকী জগতে, এই জগতে কিন্তু প্রবেশ করে যায়। যেমন এই জগৎ অ্যাসোসিয়েটেড থাকে কার সাথে সাথে? ল, সোশ্যাল রুলস, অথরিটি, দ্য ফাদার ফিগার। আর কি? রিয়েল অর্ডার। রিয়েল হচ্ছে এমন একটা পর্যায় যেটা ভাষা বা ছবির মাধ্যমে প্রকাশ করা কিন্তু সম্ভব নয়। এটা মানুষের অভিজ্ঞতার বাইরের অংশ, যেটা আমাদের বোঝার বাইরেই কিন্তু থেকে যাবে, এটা বোঝা যাবে না। দ্য রিয়েল রিপ্রেজেন্ট সামথিং দ্যাট ক্যানট ফুললি এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ। পরিষ্কারভাবে এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, বোঝার ক্ষমতার অনেকটা বাইরে থেকে যায়। এটা হচ্ছে বাস্তব। ইট রিপ্রেজেন্টস হোয়াট হিউম্যান ল্যাক। এটা দেখায় যে মানুষ কি ছেড়ে যাচ্ছে বা কিসের অনুভব বোধ করছে বা কিসের অভাব রয়েছে। দ্য লস্ট স্টেট অফ হোলনেস বিফোর ল্যাঙ্গুয়েজ। এটাই হচ্ছে সেই বাস্তব, যেটা আমাদের বোঝার বাইরে থেকে যায় সব সময়। তাহলে সাহিত্যের প্রভাব কি? সমালোচকরা কোনো উপন্যাসের চরিত্র বা লেখকের মানসিক অবস্থা বিশ্লেষণ করতে লাকার এই যে তত্ত্ব, এটা ব্যবহার করেন। বিশেষ করে সেই নারীবাদী সমালোচকরা, ফেমিনিস্টরা এবং ফিল্ম থিওরিস্টরা, তাদের সেই গেইজ বা দৃষ্টি সংক্রান্ত ধারণা কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়েছিল মনোবিজ্ঞানিক এই তত্ত্ব ব্যবহার করে। বোঝা গেছে? নেক্সট আসবো লাকাস ফেমাস স্টেটমেন্ট, যেটা আমি একটু আগে লিখে দেখিয়েছিলাম, দ্য আনকনসিয়াস ইজ স্ট্রাকচার্ড লাইক আ ল্যাঙ্গুয়েজ। এই উক্তিটি আধুনিক মনোবিশ্লেষণে বিপ্লব ঘটিয়েছিল। এই উক্তির অর্থ কি? না, ভাষার নিয়ম মেনে চলা। ফ্রয়েড মনে করতেন অবচেতন মন হচ্ছে আদিম প্রবৃত্তি বা কামনার জায়গা, কিন্তু লাকা কি বললেন? না, অবচেতন মন মোটেও সেই অগোছালো আদিম প্রবৃত্তি বা কামনার জায়গা নয়। এটা ঠিক সেভাবেই কাজ করে যেভাবে একটা ভাষা বা ব্যাকরণ কাজ করে। তিনি চিহ্ন এবং প্রতীক নিয়ে বললেন, ভাষার যেমন সিগনিফায়ার এবং সিগনিফাইড থাকে, আমাদের অবচেতন মনের চিন্তাগুলো ঠিক তেমনই প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায়। আমরা স্বপ্নে যেটা দেখি সেটা আসলে অবচেতন মনের একটা কোড বা ভাষা। তিনি মেটাফোর, মেটোনিমি নিয়ে কথা বলেছেন। লাকা দেখিয়েছেন যে ফ্রয়েড যাকে কন্ডেনসেশন বলেছেন, কন্ডেনসেশন এবং ডিসপ্লেসমেন্ট বলেছেন, ভাষা বিজ্ঞানের ভাষায় সেগুলো হচ্ছে আসল রূপক বা মেটাফোর, এবং উপলক্ষ মানে হচ্ছে মেটোনিমি। অর্থাৎ আমাদের অবচেতন মন একটা ইচ্ছাকে অন্য একটা প্রতীকের মাধ্যমে কিন্তু প্রকাশ করে। এটাই লাকা বোঝাতে চেয়েছেন। যেটাকে ফ্রয়েড কন্ডেনসেশন এবং ডিসপ্লেসমেন্ট বলেছেন, সেটাকেই লাকা বলেছেন মেটাফোর বা রূপক এবং মেটোনিমি বা উপলক্ষ। বোঝা গেছে? এরপরে আমরা দেখব ডিকনস্ট্রাকশন অফ দ্য সেলফ। দেখো, ডিকনস্ট্রাকশন অফ দ্য সেলফে লাকা মানুষের এই যে আমি বা অস্তিত্ব সম্পর্কে একটা প্রচলিত ধারণা যে চলছিল সেটাকে তিনি বদলে দিয়েছেন। আমরা সাধারণত মনে করি আমাদের একটা নির্দিষ্ট এবং স্বাধীন ব্যক্তিত্ব বা সত্তা আছে, কিন্তু লাকা কি বললেন? তিনি বললেন যে এই যে ধারণাটা আমাদের নির্দিষ্ট একটা ব্যক্তিত্ব রয়েছে, একটা সত্তা রয়েছে, এটা ভুল। এটা আমাদের মোহ। মানুষ আসলে জন্মগতভাবে একটা অখণ্ড সত্তা নিয়ে জন্মায় না। আমরা যখন জন্মাই, ভাষা তার আগেই পৃথিবীতে বিদ্যমান থাকে। এমনকি আমাদের নামটাও আমাদের জন্মের আগে অন্য কেউ, মানে বাবা মারা তো ঠিক করে রাখেন, তাহলে আমরা একটা ভাষার কাঠামোতে এসে পড়েছি, তাই না? আমাদের কোনো সত্তা নেই আলাদা করে।
সবই এগুলো আমরা যে ভাবছি এগুলো ভুল, এগুলো মোহ। এছাড়াও আমরা যখন কথা বলতে শিখি তখন আমরা এই সমাজেরই ভাষা এবং সংস্কৃতি ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি, ফলে আমাদের পরিচয় মানে এই যে আমি, এটা আমাদের ভাষা এবং সংস্কৃতির মাধ্যমেই তৈরি হয়। আমরা যেটা বলি বা ভাবি তা আসলে ভাষারই প্রতিফলন। এছাড়া তিনি স্প্লিট সাবজেক্ট নিয়েও কথা বলেছেন। তিনি মনে করতেন যে মানুষ সবসময় দুটি ভাগে বিভক্ত থাকে, একদিকে তার আদিম অবচেতন ইচ্ছে আর অন্যদিকে ভাষা এবং সমাজের শেখানো পরিচয়। এই দুয়ের দ্বন্দ্বের কারণেই মানুষের সত্তা কখনোই কিন্তু স্থির বা পূর্ণাঙ্গ হয় না। লাকা বলতে চেয়েছেন যে আমরা নিজেদের যতটা স্বাধীন ভাবি আসলে আমরা ততটা স্বাধীন নই। আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের পরিচয় মূলত ভাষা এবং সমাজের তৈরি করে দেওয়া একটা ছাঁচ, যেই ছাঁচের মধ্যে আমরা জন্মের পর থেকে প্রবেশ করে যাই। আমাদের আলাদা কোনো সত্তা কিন্তু নেই। বোঝা গেছে? তাহলে লাকা এবং ফ্রয়েডের মধ্যে যে পার্থক্য সেগুলো আশা করি বোঝা গেল। এরপরে আমরা আলোচনা করব কার্ল জংকে নিয়ে। দেখো, কার্ল জং বা কার্ল ইউং হচ্ছে একজন সুইজারল্যান্ডের মনোরোগ বিশেষজ্ঞ। তিনি সিগমন্ড ফ্রয়েডের অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী ছিলেন এবং তার পরবর্তী একজন উত্তরসূরি হিসেবেও পরিচিত ছিলেন। তিনি পরে মতাদর্শগতভাবে পার্থক্যের কারণে ফ্রয়েডের থেকে আলাদা হয়ে নিজস্ব একটা তত্ত্ব প্রদান করেন। কারণ ফ্রয়েড মনে করতেন মানুষের সব আচরণের মূলে রয়েছে যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো, কিন্তু জং মনে করতেন যে মানুষের চালিকা শক্তি শুধু যৌনতা নয়, বরং এটা সাধারণ জীবন শক্তি। এই যে পার্থক্য, ফ্রয়েডের ধারণার থেকে তার ধারণা আলাদা। এই পার্থক্যের কারণে 1913 সাল থেকে 1913 থেকে তাদের দীর্ঘদিনের একটা যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বের অবসান ঘটে এবং দুজনের পথ কিন্তু আলাদা হয়ে যায়। কালেকটিভ আনকনসিয়াস, ফ্রয়েড পরবর্তী কার্ল জং এর সবচেয়ে বৈপ্লবিক ধারণা এটা। ফ্রয়েড শুধুমাত্র পার্সোনাল আনকনসিয়াস দেখিয়েছেন, সেটা নিয়ে কাজ করেছিলেন, কিন্তু জং কি বলেন যে মানুষের মনে এমন একটা স্তর আছে যেটা ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে। এটা মানব জাতির আদিম ইতিহাস এবং স্মৃতির একটা ভান্ডার, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি। পৃথিবীর সব প্রান্তের মানুষের অবচেতন মনে কিছু সাধারণ চিন্তা বা ছবি থাকে, যাকে তিনি আর্কিটাইপস বলেছেন বা আদিকল্প বলেছেন। এই যে আর্কিটাইপস নিয়েও আমরা আলোচনা করব। তো কালেকটিভ আনকনসিয়াস মানে ফ্রয়েড মনে করতেন যে অবচেতন মন কেবলমাত্র ব্যক্তিগত যে অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে তৈরি হয় সেটাই, কিন্তু জং তার ধারণাটা আরো গভীরে নিয়ে যান। তিনি কি বলেন? তিনি বলেন আমরা যেমন আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শারীরিক বৈশিষ্ট্য, যেমন হয়তো উচ্চতাটা পেলাম, চোখের রং, গায়ের রং ইত্যাদি পাই, তেমনই মানসিকভাবেও কিছু স্মৃতিচিহ্ন বা প্যাটার্ন আমরা উত্তরাধিকার সূত্রে পাই। তো এটা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসে না, বরং মানব জাতির হাজার হাজার বছরের বিবর্তনেরই ফল হচ্ছে এই যে মানুষের মানসিক যে প্যাটার্নগুলো উত্তরাধিকার সূত্রে আমরা পাই। পৃথিবীতে সব মানুষের ক্ষেত্রে এগুলো কিন্তু সমান, মানে পৃথিবীর যে প্রান্তেই যে কেউ থাকুক না কেন সবারই কিন্তু অবচেতন মনের এই স্তরে এমন কিছু মৌলিক ধারণা বা প্যাটার্ন আছে যা কিন্তু একজন আদিম মানুষের মনেও কিন্তু ছিল। অন্ধকারে ভয় পাওয়া বা সাপের প্রতি এক ধরনের সহজাত আতঙ্ক সবার মধ্যেই আছে। এগুলো আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার চেয়েও বেশি আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতার ফল, এগুলো যেটা আমাদের অবচেতন মনে গেঁথে রয়েছে। এটাকেই তিনি কালেকটিভ কনসিয়াসনেস বলেছেন। আর আর্কিটাইপস কি? আর্কিটাইপস হচ্ছে আদি কল্প। আদিকল্প বা আর্কিটাইপ হচ্ছে সেই ছাঁচ বা ছবি যেগুলো সমষ্টিগত অবচেতন মনে জমা থাকে। এগুলোই আমাদেরকে চিন্তা, স্বপ্ন এবং আমাদের কল্পনাকে একটা রূপ দিয়ে থাকে। এই যে আর্কিটাইপস, ইয়াং এর মতে এই যে আর্কিটাইপ গুলো আমাদের সবার অবচেতন মনে আগে থেকেই থাকে, তাই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এই যে চরিত্র বা ধারণাগুলোর সাথে সহজেই নিজেকে মেলাতে পারে। যেমন কি এক্সাম্পল হিসেবে দেখো হিরো, এটি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় আর্কিটাইপ হিরো, যেটা তাই না? মানে হিরো কি? হিরো বা বীর হচ্ছে সেই চরিত্র যে অজেয়, বাধা অতিক্রম করে, দানব বা শয়তানকে পরাজিত করে, শেষ পর্যন্ত জয়ী হয়। মানে এটা মানুষের নিজের জীবনের সংগ্রামের প্রতীক। আমরা সবাই আমাদের জীবনের সমস্যাগুলোকে জয় করি এবং একজন বীর হয়ে উঠতে চাই, যেমন হচ্ছে সেই হারকিউলিস, রবিন হুড, রূপকথার সেই রাজপুত্ররা, তাই না? আর কি না মাদার, এটা হচ্ছে সৃজনশীলতা এবং লালন পালনের প্রতীক। এটা কেবল যে জন্মদাত্রী মা সেটা নয়, বরং এটা মমতাময়ী, আশ্রয়দাতা, উর্বরতার প্রতীক। তবে এর একটা নেতিবাচক দিকও থাকতে পারে, যেমন জং ডিভোরিং মাদার বা সর্বগ্রাসী মা বলেছেন সেই নেতিবাচক দিকটাকে। ধরিত্রী মা বা দেবীর ধারণা কিন্তু এই যে মাদার, এই মাদার ধারণাটা থেকেই আসে। এরপরে কি? রিবার্থ, পুনর্জন্ম। এটা হচ্ছে পরিবর্তনের একটা শক্তিশালী প্রতীক। মৃত্যু বা পতনের পর আবার নতুন ভাবে জেগে ওঠা। এটা শারীরিক পুনর্জন্মের চেয়েও বেশি মানসিক এবং আধ্যাত্মিক পরিবর্তনের কথা বলে। ফিনিক্স পাখির সেই গল্প বা কোনো চরিত্রের খারাপ পথ ছেড়ে ভালো পথে ফিরে আসা, সবই কিন্তু এই আর্কিটাইপেরই উদাহরণ। এটা মানুষকে আশাবাদী করে তোলে। এছাড়াও হেভেন, হেল, স্বর্গ এবং নরকের মানে মানুষের নৈতিকতা এবং মানসিক অবস্থার চিত্রায়ন।
স্বর্গ মানে কি? শান্তি, পবিত্রতা, শৃঙ্খলা এবং পরম সুখের প্রতীক। এটা আমাদের মনের সবচেয়ে উন্নত স্তরের আকাঙ্ক্ষাকে বোঝায়। নরক মানে কি? এটা বিশৃঙ্খলা, শাস্তি, অন্ধকার এবং যন্ত্রণার প্রতীক। এটা আমাদের মনের সেই অবদমিত ভয় এবং অপরাধ বোধের প্রতিফলন। আর কি ফাদার ফিগার? ফাদার ফিগার কি না? এটা শক্তি, শাসন এবং শৃঙ্খলার প্রতীক। মানে পিতা আর্কিটাইপটা কি না? সাধারণত সমাজ, আইন, শৃঙ্খলা এবং কর্তৃত্বের সেই যে প্রতিনিধিত্ব করছে এই যে ফাদার ফিগার। মানে এই ফাদার ফিগার হবে পথ প্রদর্শক, ইনি হবেন রক্ষাকর্তা, আবার কখনো কখনো কঠোর শাসকও হয়ে উঠতে পারে। মানে এই যে প্রতীক, এটা আমাদেরকে কি শেখাচ্ছে? কিভাবে সমস্ত নিয়ম মেনে চলতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়। তো জাং বলছেন যে আমরা এই যে আর্কিটাইপ গুলো, এগুলোর মাধ্যমেই জগৎকে চিনি এবং নিজেদেরকে খুঁজে পাই, বা নিজেদের জীবনের অর্থটাকে আমরা খুঁজে পাই। মানুষের আদিম অভিজ্ঞতাগুলো ঠিক একই রকম। সবার কাছেই মায়ের মমতা বা বীরত্বের গল্প অনুপ্রেরণার উৎস। যেমন আমরা গ্রিক পুরানো পড়ি, বাংলা রূপকথা পড়ি, সব জায়গাতে আমরা কি দেখতে পাই? সেখানে দেখা যায় যে একজন সাহসী রাজপুত্র আছে, একজন রাক্ষসী বা দাইমাও সেখানে রয়েছে, ইত্যাদি উদাহরণ আমরা তো পেয়েই থাকি, তাই না? তো এই যে এই প্যাটার্নগুলো সারা বিশ্বের মিথ বা সাহিত্যে কিন্তু বারবার ফিরে আসে, এবং এগুলোর মাধ্যমে আমরা জগৎকে চিনি, নিজেদের জীবনের অর্থ খুঁজে পাই। বোঝা গেছে? এরপরে দেখো, কার্ল জং মনে করতেন যে মানুষের কল্পনা শক্তি হঠাৎ করে শূন্য থেকে তৈরি হয় না। এটা কাজ করে প্রাচীন সমস্ত মিথ মানে পুরাণ এবং কিংবদন্তি মানে লিজেন্ডস এর উপর ভিত্তি করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যেমন ধরো গ্রীসে, আফ্রিকাতে বা ভারতে, এই সমস্ত আলাদা আলাদা সংস্কৃতি থাকা সত্ত্বেও কেন তাদের পুরাণের গল্পগুলো প্রায় একই রকম হয়? তো জাং বলছেন এর কারণ হলো আমাদের সবার মস্তিষ্কের অবচেতন স্তরের গঠন বা কাঠামো একই। তিনি মনে করতেন ব্যক্তি যেমন স্বপ্নে তার অবচেতন মনের ইচ্ছাটা দেখে, একটা জাতি বা মানব জাতি তেমন মিথ বা পুরাণের মাধ্যমে তাদের সমষ্টিগত অবচেতন মনের প্রকাশ ঘটায়। আমরা দেখতে পাই যে সব সংস্কৃতিতেই কিন্তু পৃথিবীর সৃষ্টি বা এই যে মহাপ্লাবন, এই গল্পটা পাওয়া যায়। এগুলো আসলে মানুষের মনের সেই গভীরতাটাকে দর্শায়, মানে গভীরতম মনের যে সত্যটাকে বা ভয়টাকে প্রকাশ করে। ঠিক আছে? কারণ এগুলো ভয়কে প্রকাশ করার একটা চিরন্তন মাধ্যম। তাই তিনি বলেছেন যে আমাদের কল্পনা শক্তি হঠাৎ করে শূন্য থেকে তৈরি হয় না, প্রাচীন সমস্ত মিথ এবং লিজেন্ডের উপরে ভিত্তি করেই কিন্তু এটা তৈরি হয়। এরপরে আমরা পাবো ফ্রয়েড পরবর্তী আরো একজন মনোবিজ্ঞানীকে, যিনি কার্ল জং এর পরবর্তী মনোবিজ্ঞানী ছিলেন, এবং তিনি তার সমস্ত ধারণাগুলোকে সাহিত্যের পাতায় কিন্তু সার্থকভাবে প্রয়োগ করেন। তার ইম্পর্টেন্ট ওয়ার্ক হিসেবে আমরা আর্কিটাইপাল প্যাটার্নস ইন পোয়েট্রি 1934-এ যেটা পাচ্ছি, এটা তার বিখ্যাত বই। এটা প্রকাশিত হয় 1934-এ। এই বইটা সাহিত্য সমালোচনার ইতিহাসের একটা মাইলস্টোন বলা যায়। কবিতায় আদি চিত্রকল্পের সন্ধান, মানে বটকিন, কোলরিজ, মিল্টন এবং দান্তের মতো বড় বড় কবিদেরকে বিশ্লেষণ করে, মানে তাদের কবিতা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে কিভাবে সেখানে জংয়ের সেই বর্ণিত আর্কিটাইপাল বীর, পুনর্জন্ম, মা, এগুলোর ব্যবহার বারবারই ফিরে আসছে। তিনি গবেষণা করেন যে কেন কিছু নির্দিষ্ট কবিতা বা চিত্রকল্প পড়লে সব দেশের পাঠকের মনে একই রকম আবেগ বা অনুভূতির জন্ম হয়। তিনি বলেন যে কবি যখন কোনো আর্কিটাইপ ব্যবহার করতেন তখন তা সরাসরি আমাদের অবচেতন মনে গিয়ে আঘাত করতো, যেটা আমাদের হাজার হাজার বছরের পুরনো সমস্ত স্মৃতির সাথেই কিন্তু যুক্ত। তাই জং আমাদের মনের গভীরে থাকা সেই সমস্ত আর্কিটাইপ বা আদি চিত্রকল্পগুলি আবিষ্কার করেছিলেন, আর বলতে গেলে মড বটকিন দেখিয়েছিলেন কিভাবে সেই যে আর্কিটাইপগুলো যুগে যুগে কবিরা তাদের কবিতায় ব্যবহার করে আসছেন এবং কেন সেগুলো পাঠকের কাছে এতটা জনপ্রিয়। বোঝা গেছে? এরপরে আমরা দেখতে পাবো নর্থপ ফ্রাইকে। নর্থপ ফ্রাই হচ্ছে কানাডিয়ান সাহিত্য সমালোচক। তিনি বিংশ শতাব্দীর অন্যতম একজন প্রধান স্কলার ছিলেন। তিনি জং এর মনস্তাত্ত্বিক ধারণাকে বিশুদ্ধ সাহিত্য সমালোচনা বা লিটারারি ক্রিটিসিজমে রূপান্তর করেন। 1957 সালে তার বিখ্যাত বই আসে অ্যানাটমি অফ ক্রিটিসিজম। এটা তখনকার সময় কিন্তু বিপ্লব ঘটিয়েছিল। তো তার তত্ত্বের প্রধান দিকগুলো আমরা আলোচনা করব। ফ্রাই সাহিত্যের বিভিন্ন ধারাকে বা জনরাকে প্রকৃতির 4টে প্রধান ঋতুর সাথে তুলনা করেছেন। একে তিনি মিথই বলেছেন, MYTHOI, যেটাকে 4 মিথিক জনরাও বলা হচ্ছে। প্রথমত আসছে কি না স্প্রিং, বসন্ত। এটা হচ্ছে কি না কমেডি। যেমন বসন্তে নতুন প্রাণের জন্ম হয়, তেমনই কমেডিতে কিন্তু বাধা বিপত্তি কাটিয়ে একটা মিলনাত্মক বা আনন্দদায়ক সমাপ্তি ঘটে। দ্বিতীয়ত কি সামার, এটা হচ্ছে রোমান্স। এটা বীরত্ব, অ্যাডভেঞ্চার এবং সাফল্যের সময়, যেখানে সবকিছুই প্রখর এবং উজ্জ্বল। নেক্সট আসছে অটম, এটা হচ্ছে ট্র্যাজেডি। যেমন শরৎকালে পাতা ঝরে, তেমন ট্র্যাজেডিতে কিন্তু বীরের পতন বা মৃত্যু ঘটে। তারপরে আসছে উইন্টার, এটা হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ। জীবনের কঠিন বাস্তবতা এবং হতাশার প্রতীক হচ্ছে এই উইন্টার।
প্রায় বিশ্বাস করতেন আমরা যখন কোনো সাহিত্য পড়ি তখন আমরা আসলে কোনো না কোনো মিথ বা পুরাণের সেই কাঠামো বা স্ট্রাকচারটাই পড়ি। যেমন একটা শিশুর জন্ম থেকে বড় হওয়া এবং তার জয়ী হওয়া আসলে সেই আদিম হিরো মিথেরই একটা অংশ। তিনি সাহিত্যকে সমাজ এবং ইতিহাসের বাইরে একটা আলাদা জগৎ হিসেবে দেখতে চেয়েছিলেন। এছাড়াও ডিসপ্লেসমেন্ট বলেও তিনি একটা গুরুত্বপূর্ণ ধারণা দেন। প্রাচীনকালের মিথগুলো আধুনিক যুগে এসে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য লেখকরা সেগুলোকে কিছুটা বদলে দেন। তো এটাকে কি বলা হয়? ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ প্রাচীনকালে কোনো দেবতা আধুনিক উপন্যাসে একজন সাধারণ মানুষ হিসেবে আবির্ভূত হতে পারে, কিন্তু তার মূল আর্কিটাইপ বা চারিত্রিক বৈশিষ্ট্য একই থেকে যায়। অর্থাৎ কার্ল জং যে আর্কিটাইপ গুলোকে আমাদের মনে থাকে বলে বলেছিলেন, সেই জায়গাতে নর্থ ফ্রাই এসে কি দেখালেন যে আর্কিটাইপ গুলো কিভাবে সাহিত্যের ভেতরে কাজ করে। তিনি সাহিত্য সমালোচনাকে একটা বিজ্ঞানের মতো সুশৃঙ্খল স্ট্রাকচারে নিয়ে এসেছিলেন। রোমান্স প্যাটার্ন। রোমান্স গল্পগুলো সাধারণত একটা নির্দিষ্ট ছাঁচ বা প্যাটার্ন মেনে চলে। এই প্যাটার্নটা আসলে প্রাচীনকালের মিথ বা বীরগাথার সেই আধুনিক বা মডার্ন রূপ। তিনটে পর্যায় থাকে এর। একটা হচ্ছে দ্য হিরো আন্ডারগোজ আ ডেঞ্জারাস কোয়েস্ট, মানে গল্পের শুরুতে নায়ক বা বীর একটা স্থির লক্ষ্য রেখে থাকেন। এটা হতে পারে কোনো মূল্যবান বস্তু উদ্ধার করা বা কোনো রাজ্য জয় করা বা কোনো শত্রুকে পরাজিত করাও হতে পারে। তো এই যে লক্ষ্য অর্জনের জন্য তাকে তার চেনা জগৎ ছেড়ে একটা অচেনা এবং বিপজ্জনক পথে পা বাড়াতে হয়, এটাই হচ্ছে সেই ডেঞ্জারাস কোয়েস্ট। যেমন রূপকথা রাজপুত্ররা যখন রাক্ষসের হাত থেকে রাজকন্যাকে বাঁচাতে যাত্রা শুরু করে সেই দিকে, সেই রকম একটা ধারণা ধরো। এরপরে আমরা দেখবো ডিসেন্টস ইনটু ডেঞ্জার। দেখো ডিসেন্টস ইনটু ডেঞ্জার কি? এটা হচ্ছে সব থেকে কঠিন সময়। সেই বীর যখন বিপদের একেবারে কেন্দ্রে পৌঁছে যান তখন কি হয় না, অনেক সময় একে নরক যাত্রা বলা হয়। কেন? কারণ এটা হচ্ছে অন্ধকারের সাথে লড়াই হিসেবে দেখানো হয়। এখানে বীরের সেই সাহস, ধৈর্য, চরম পরীক্ষা তার নেওয়া হয়। সে চরম পরীক্ষার সম্মুখীন হয়। তিনি এমন একটা পরিস্থিতিতে পড়েন যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব বলে মনে হয়, একদম হাই পিক। এটাকেই বলা হচ্ছে ডিসেন্টস ইনটু ডেঞ্জার। আর কি না, ল্যাটার রাইজ অর রিটার্নস ভিক্টোরিয়াস। সব বাধা কাটিয়ে বীর শেষ পর্যন্ত তার লক্ষ্য অর্জন করতে পারে। মানে তিনি কেবল যে জয়ী হন তা নয়, এই অভিযানের ফলে তার এক ধরনের মানসিক এবং আধ্যাত্মিক পরিবর্তন ঘটে। তিনি বিজয়ী বেশে তার নিজের রাজ্যে বা ঘরে ফিরে আসেন এবং সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। এবং কেন এটা গুরুত্বপূর্ণ না, এই প্যাটার্নটা দেখায় যে কিভাবে একজন সাধারণ মানুষ তার সাহসের মাধ্যমে একজন বীর বা আর্কিটাইপাল হিরোতে পরিণত হয়। জীবনে আমরা এর প্রতিচ্ছবি দেখতে পাই, কারণ প্রত্যেক মানুষ মনে করে আমাদের জীবনটা একটা সংগ্রাম। আমরা সবাই কোনো না কোনো লক্ষ্য অর্জন করতে চাই, বিপদে পড়ি, শেষ পর্যন্ত জয়ী হই। তো এই কারণে এই রোমান্স প্যাটার্নের গল্পগুলো রিডার্সদের এত বেশি আকৃষ্ট করে বা এত বেশি টানে। বোঝা গেছে কেন এটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব ন্যান্সি চৌদ্রকে। দেখো ন্যান্সি চৌদ্র 1978-এ তার বিখ্যাত বই দ্য রিপ্রোডাকশন অফ মাদারিং এটা প্রকাশ করেন, এবং এই বইটা নারীবাদের সাথে মনোবিশ্লেষণ মানে ফেমিনিস্টের সাথে সাইকো অ্যানালাইসিসের মেলবন্ধনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার এই যে বইতে মূল আলোচনার কয়েকটি বিষয় কি কি না, মা এবং মেয়ের সম্পর্ক, মাদার ডটার রিলেশনশিপ। চৌদ্র বিশ্লেষণ করেছেন কেন এবং কিভাবে মায়েরা তাদের সন্তানদের বড় করেন এবং এর ফলে ছেলে এবং মেয়ের মানসিকতা কিভাবে আলাদা হয়। তিনি বলেন আমাদের সমাজে শিশু পালনের প্রধান দায়িত্বটা সাধারণত মায়ের উপরেই থাকে। যেহেতু মা এবং মেয়ে দুজনেই নারী, তাই মা তার মেয়ের সাথে একটা গভীর এবং মানসিক বন্ধন অনুভব করে। আর কি না, এক্সটেনশনস অফ দেমসেলভস। এটা খুবই তাৎপর্যপূর্ণ। মায়েরা তাদের মেয়েদের কেবল আলাদা একজন মানুষ হিসেবেই দেখেন তা কিন্তু নয়, বরং নিজেদেরই একটা সম্প্রসারিত অংশ বা এক্সটেনশন হিসেবে মেয়েদেরকে মনে করে, যে নিজেদেরই যেন একটা তারা প্রতিরূপ। এর ফলে কি হয়, মা মেয়ের মধ্যে পরিচয়ের সীমারেখা অনেক সময় অস্পষ্ট হয়ে যায়। মা তার নিজের স্বপ্ন, ইচ্ছা, অপূর্ণতা সবকিছুই মেয়ের মাধ্যমে দেখার চেষ্টা করে। এছাড়াও আমরা দেখতে পাই শেপিং ফিমেল আইডেন্টিটি। চৌদ্র এই বিশেষ সম্পর্কের কারণে মেয়েদের ব্যক্তিত্ব ছেলেদের তুলনায় যে ভিন্নভাবে গড়ে ওঠে সেটাও বলেছেন। মেয়েরা অন্যদের সাথে আবেগীয়ভাবে সংযুক্ত থাকতে এবং সহানুভূতিশীল হতে শেখে, কারণ শৈশব থেকেই তারা মায়ের সাথে এই অবিচ্ছেদ্য বন্ধনেই তো বড় হয়েছিল। আর অন্যদিকে নিজেদের আলাদা বা স্বাধীন সত্তা হিসেবে গড়ে তোলা মেয়েদের জন্য কঠিন হয়ে পড়ে এই জিনিসটা, কারণ তারা সব সময় মায়ের ছায়ার সাথে যুক্ত থাকে। ফলে কি হয়, ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি তাদের গড়ে ওঠে না, তাই না? তো এই যে বইটা রিপ্রোডাকশন অফ মাদারিং, এর নাম রিপ্রোডাকশন অফ মাদারিং হওয়ার কারণ হচ্ছে মা যেভাবে তার মেয়েকে বড় করে তোলেন বা গড়ে তোলেন, সেই মেয়ে বড় হয়ে আবারও একইভাবে তার সন্তানকে বড় করে। এভাবেই সমাজে প্রচলিত নারী এবং পুরুষের সেই যে চিরাচরিত ভূমিকাগুলো প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে।
মানে ন্যান্সি চৌদ্র বলতে চেয়েছেন যে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের যে সহানুভূতিশীল বা সেবামূলক রূপ আমরা দেখি তা জন্মগত নয়, বরং শৈশবে মায়ের সাথে তাদের যে নিবিড় সম্পর্ক তৈরি হয় এবং মা যেভাবে তাদেরকে নিজের একটা অংশ মনে করে তার মাধ্যমেই এই নারী সত্তা তৈরি হয়। বোঝা গেছে? তো এই ছিল সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমে ন্যান্সি চৌদ্রর ভূমিকা, তার বিখ্যাত বই রিপ্রোডাকশন অফ মাদারিং এর ভূমিকা, এবং এর সাথে সাথেই আমরা ফ্রয়েড এবং ফ্রয়েড পরবর্তী সমস্ত মনোবিজ্ঞানীদেরকে নিয়ে আলোচনা করলাম সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমের অন্তর্ভুক্ত যারা যারা। আশা করি আজকের এই পার্টটি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। এবং সাথে সাথে সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমের পার্ট 1, 2, 3 মানে পুরো সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। প্রত্যেকটি অংশ সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।